আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, জানার সাথে আছো, জ্ঞানের সাথে আছো। তোমাদের আজকে আমরা যে আহ, আমাদের স্কুল অফ এক্সিলেন্স এর রেগুলার যে আয়োজন, প্রত্যেকটি পরীক্ষার আগেই যে ওয়ান শট ক্লাস, আমরা যেটা সাধারণ জ্ঞানে মূলত সুপার শর্ট ক্লাস বলি আর কি, সেই ওয়ান শট বা সুপার শর্ট ক্লাসে, গুচ্ছের ওয়ান শট বা সুপার শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত উচ্চ বিশ্ববিদ্যালয়ের দুইটা মডেল টেস্ট নিয়েছিলাম, এবং সেখানে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানানো দরকার মনে করেছি, তোমাদের জানা দরকার মনে করেছি, সেই বিষয়গুলো সেই মডেল টেস্টে আমরা উল্লেখ করেছিলাম, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই সুপার শর্ট ক্লাসে আলোচনা করব। আমরা প্রশ্নগুলো সমাধান করব এবং একই সাথে প্রশ্নগুলো যথাসাধ্য বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তাহলে আমরা খুব বেশি সময় আমরা নষ্ট করব না, আমরা একে একে আমাদের প্রশ্নগুলো দেখা শুরু করব এবং প্রশ্নগুলো বিশ্লেষণের দিকে যাব। তো তোমরা যারা আমাকে দেখছো, একটু আমাকে জানিয়ে দেবে যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা। আমি একটু তোমাদের রেসপন্স টা দেখে নেব, বা একটু আমি নিজেও একটু চেক করে নেব যে তোমরা যারা ফেসবুকে আমাকে দেখছো, আমাদের পেজে তোমরা যারা আমাকে দেখছো, তারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা। আমরা নষ্ট করবো না, আমরা একে একে আমাদের প্রশ্নগুলো দেখা শুরু করব, এবং হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি যে সবকিছু মোটামুটি ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো তাহলে তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পরীক্ষা দিতে চায়, বা যারা আগ্রহী, এমনকি যারা পরীক্ষা দিতে চায় না কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চায়, পরবর্তী বছর পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা সমানভাবে উপযোগী। কাজে তোমরা সবাইকে একটু মেনশন করে দাও, একটু ডাক দিয়ে দাও। অনেকেই হয়তো বুঝতে পারছে না, জানতে পারছে না, তাদেরকে একটু জানার সুযোগ করে দাও। ঠিক আছে। তো আমরা কমেন্ট দেখব, এবং তোমাদের কমেন্ট পড়বো আর কি। তোমরা প্রয়োজন মতো কমেন্ট করে জানাবে, আমার সাথে আমরা একসাথে প্রশ্ন সমাধান করব। মোটেও একা একা প্রশ্ন সমাধান আমি করব না, আমরা একসাথে প্রশ্ন সমাধানের দিকে আগাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমরা আমরা একটু লক্ষ্য করব যে প্রথম যে প্রশ্ন, সেট ওয়ানের গুচ্ছ বি ওয়ান শট ক্লাসের প্রথম যে প্রশ্ন, সেটা মূলত ইতিহাস থেকে আসা একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে আসা একটা প্রশ্ন, মূলত ইতিহাস থেকে আসা প্রশ্ন। ইতিহাস থেকে আসা এই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে? এরকম প্রশ্ন এসেছে। অপশনে আছে নবাব সিরাজউদ্দৌলা, অপশনে আছে নবাব মুর্শিদ কুলি খান, অপশনে আছে সুবাদার ইসলাম খান, এবং আছে নবাব শায়েস্তা খাঁ। তাহলে এই যে নবাব এবং সুবাদার, এই দুজনের মধ্যে তফাৎ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। নবাব আর সুবাদারদের মধ্যে তফাৎ কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। নবাব এবং সুবাদারের মধ্যে বেসিক ডিফারেন্স কি ছিল, এটা তোমরা জানো কিনা? যদি না জানো, তোমাদের জন্য বলছি, নবাবরা ছিলেন মূলত স্বাধীন। নবাবরা ছিলেন মূলত কি, স্বাধীন। তারা কারো অধীনে থেকে নবাবই করতেন না। তারা মুঘল সম্রাটদের কাছেও তাদের একেবারে যে কিছু বিসর্জন দিয়ে বসে আছেন বা ইয়ে করছেন, এরকম কোনো ব্যাপার নাই। অপরদিকে সুবাদাররা যারা ছিলেন, সুবা হচ্ছে মানে বাংলার একটা, মানে বাংলা যখন মুঘলদের একটা প্রভিন্স ছিল, একটা প্রদেশ ছিল, সেই সময় বাংলাকে সুবা বলে অভিহিত করা হতো। তাহলে সুবা এটা মূলত, বা সুবা বাংলা, এটা মূলত বাংলা যখন মুঘলদের অধীনে একটা প্রভিন্স ছিল। আমরা জানি যে সর্বপ্রথম গৌড় বা বাংলা বা এই এই জায়গাগুলো মুঘল শাসনের অধীনে নিয়ে আসার চেষ্টা করেন হচ্ছে হুমায়ুন। মূলত হুমায়ুন গৌড় দখল করেছিলেন। গৌড়ের নাম তিনি জান্নাতাবাদ রেখেছিলেন, এই বিষয়গুলো তো আমরা জানি। এখন এই যে হুমায়ুন যখন গৌড় দখল করলেন, হুমায়ুন যখন গৌড় দখল করলেন এবং ক্রমান্বয়ে গৌড় দখল করার পরে ক্রমান্বয়ে তিনি এই গৌড়ের নাম জান্নাতাবাদ রাখলেন, গৌড় দখলে রাখার চেষ্টা করলেন, শেরশাহ সূরি তাকে সরাই দিলেন। দেওয়ার পরে যখন মুঘলদের অধীনে বাংলা এবং গৌড় আসলো, তখন তারা বাংলাকে একটা সুবা বলে পরিচয় দিত। আর এই সুবার যারা শাসনকর্তা থাকতো তাদেরকে বলা হইতো সুবাদার। তাহলে সুবার রক্ষাকর্তা তারা হইতেন সুবাদার। তাহলে সুবাদার কারা? দেখো, সুবাদার বা সুবেদার কারা? সুবেদার হচ্ছে বা সুবাদার হচ্ছেন যিনি সুবা, সুবার দ্বার বা রক্ষক আর কি। ঠিক আছে, তাহলে যিনি সুবার রক্ষক তাকে বলা হচ্ছিল কি, সুবাদার। তাহলে সুবার রক্ষক যিনি, তাকে সুবাদার বলা হচ্ছে। ঠিক আছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এখন তাহলে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে স্থানান্তর করেছিলেন আমরা দেখি। হ্যাঁ, নবাব হচ্ছে স্বাধীন, সুবেদার হচ্ছে মোগল সম্রাট দ্বারা নিয়োগকৃত। আচ্ছা, তাহলে এখানে সবাই উত্তর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শারমিন, ফেরদৌস, তাসনিয়া সামিরা, খাদিজাতুল কুবরা, এরা সবাই উত্তর দিচ্ছে। আসফিয়া খানম,
তাসনিম আল রিফাত তো একদম অপশন সহ উত্তর দিয়েছে, খান ফাহাদ এরা উত্তর দিয়েছে, মুশফিক বলেছে নবাব হচ্ছে স্বাধীন সুবেদার হচ্ছে মুঘল সম্রাট দ্বারা নিয়ন্ত্রিত। সাবাস মুশফিক। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 নাম্বার যে প্রশ্ন, বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেছিলেন কে? নবাব এই যে মুর্শিদ কুলি খান। দেখো মানে মুর্শিদাবাদের সাথে মুর্শিদের নাম মিল আছে না, মুর্শিদ কুলি খান কি করেছেন, মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। ইভেন মুর্শিদাবাদের নামও ছিল মূলত তার নাম অনুযায়ী। তাহলে এই মুর্শিদ কুলি খান কি করছেন, মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। ঠিক আছে, এই জন্যই তিনি হচ্ছে রাজধানী নিজের নামের সাথে মিল দেখে ওখানে স্থানান্তর করে দিচ্ছেন। এরপরে দেখো 2 নম্বরে, কোন নদীটি, যেহেতু নদী মূলত এটা বাংলার ভূগোল থেকে, মানে ভূগোলের যে বাংলা অংশ সেখান থেকে এসেছে, হ্যাঁ, নদীর যে ভূগোল সেখান থেকে এসেছে, কোন নদীটি বাংলাদেশ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত তৈরি করে? তার মানে বাংলাদেশ ভারতকে পৃথককারী নদী কোনটি, এটা আমরা বারবার করে পড়েছি যে বাংলাদেশ এবং ভারতকে কোন নদীটা পৃথক করেছে। তাইলে এই তোমরা যারা আছো, হ্যাঁ, তোমরা এই প্রশ্ন বারবার পড়েছো, বলো দেখি। আমরা জানি পদ্মা, পদ্মা কিন্তু ভারত থেকে কি করেছে, বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মার উৎসমুখে পদ্মার নাম হচ্ছে গঙ্গা। কি নাম? গঙ্গা। আমরা জানি যে গঙ্গা নামে যে নদীটা আছে, তাই না, এই আমাদের একজন বিখ্যাত গায়ক আছেন না, এই যে তোমরা শুনেছো কিনা, এই যে ভদ্রলোকের নাম হচ্ছে ভূপেন হাজারিকা। আহ, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন, ঠিক আছে, এই যে গানটা মানে খুব অসাধারণ একটা গান, ঠিক আছে, তোমরা শুনতে পারো। তারপর আমি এক যাযাবর নামে একটা গান আছে, আমি এক যাযাবর। এছাড়া ভুবন হাজারিকার মনে হয় একটা গান নিয়ে খুব আলোচনা হলো, মাঝ দিয়ে মেঘ থম থম করে, ঠিক আছে, কেউ নেই, তাই না? তাহলে এই যে গান, এগুলা ভূপেন হাজারিকা গাইছেন, ঠিক আছে। বিশেষ করে আমি এক যাযাবর, এটা হচ্ছে তার ফেমাস গান, একদম বিখ্যাত গান, একজন গণসঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। ইভেন ভূপেন হাজারিকা কে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন এসেছিল একটা, ঠিক আছে, ভূপেন হাজারিকা গণসঙ্গীত শিল্পী। ঠিক আছে, গণসঙ্গীত শিল্পীদের মধ্যে আরেকটা তথ্য দিয়ে রাখি, গণসঙ্গীত শিল্পীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এখন পর্যন্ত হচ্ছেন পিট সিগার। তোমরা নাম শুনেছো কিনা জানি না। এই পিট সিগার, ওই যে একটা গান আছে না, যে গানটা ওই যে গানটা হচ্ছে উই শ্যাল ওভারকাম, যেটা উই শ্যাল ওভারকাম, এই গান গেয়েছেন হচ্ছে পিট সিগার। উই শ্যাল ওভারকাম, আমরা, এই গানটা হচ্ছে সবচেয়ে বেশি ভাষায় অনুদিত গান, আমরা করব জয়। ঠিক আছে, এই যে আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম, হাম হোঙ্গে কামিয়াব, ঠিক আছে, এরকম বিভিন্ন ভাষায় এটা অনুবাদ করা হয়েছে একই সুরে। ঠিক আছে, একই সুরে বিভিন্ন ভাষায় অনুবাদ করা সবচেয়ে বেশি গান। কাজেই এগুলা কিন্তু তোমরা খুব ভালো মতো পড়তে পারো। তাহলে দেখো, এই বাংলাদেশ ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত এটা তৈরি করেছে হচ্ছে হাড়িয়াভাঙা নদী। এই হাড়িয়াভাঙা নদী যেটা, সেটা হচ্ছে সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে। তাহলে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী যে নদীটা, মূল যে নদীটা, সেটার নাম কি ভাই? সেটার নাম হচ্ছে হাড়িয়াভাঙা। তাহলে বাংলাদেশ ভারতকে পৃথককারী যে নদী, সেই নদীটার নাম হচ্ছে বেসিক্যালি কি, বেসিক্যালি এটার নাম হচ্ছে হাড়িয়াভাঙা, হ্যাঁ, সাতক্ষীরা সীমান্তে। সাবাস। পরের প্রশ্নে আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোন ঐতিহাসিক ঘটনাটি 6 দফা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল। কোন ঐতিহাসিক ঘটনা? ইতিহাস থেকে আসা প্রশ্ন মূলত, ইতিহাস বা পৌরনীতি, হ্যাঁ, পৌরনীতিতে আবার এই টাইপ আলোচনা আছে। তাহলে কোন ঐতিহাসিক ঘটনাটি, কোন ঐতিহাসিক ঘটনাটি 6 দফা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল, সেটা জানতে চেয়েছে। আল্লাহ আমার চা দিয়ে গেছে, সে চা তো ঠান্ডা হয়ে গেল। ওকে, তাহলে বলো। হুম, কোন ঐতিহাসিক ঘটনাটি 6 দফা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল? আমরা দেখছি এখানে আছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হয়েছিল কবে? 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। কবে হয়েছিল? 1952-তে হয়েছিল ভাষা আন্দোলন। যুক্তফ্রন্ট নির্বাচন, তাই না, 1954-তে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল কবে? 1965-তে যুদ্ধ হয়েছিল। আর আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল 1968-তে। ঠিক আছে, তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা সবার আগে বাদ। আগরতলা ষড়যন্ত্র মামলা কি সবার আগে বাদ, কারণ 6 দফা আন্দোলনের পরে গিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে। আমরা বলতে পারি 6 দফা আন্দোলনের ফলাফল হইতেছে আগরতলা ষড়যন্ত্র মামলা। কোনো ক্রমেই এটা কারণ না, বরঞ্চ এটা কি, ফলাফল। আগরতলা ষড়যন্ত্র মামলা কি 6 দফা আন্দোলনের ফলাফল, আমরা লিখি। ফলাফল, কারণ না। ঠিক আছে, ফলাফল। হুম, তাইলে, তাইলে এবার কও। ঠিক আছে, সালমান আহমেদ বলেছে ভারত পাকিস্তান যুদ্ধ। আচ্ছা, এই তো তোমরা তো ভাই পারো, হ্যাঁ, ভারত পাকিস্তান যুদ্ধ না। আচ্ছা, ভাষা আন্দোলন বলেছে কে? নাইমুর বলেছে ভাষা আন্দোলন। হ্যাঁ, সাইমারা বলেছে হচ্ছে মানে যুক্তফ্রন্ট নির্বাচন। অনেকেই ভাষা আন্দোলনের পক্ষে। ভাইয়া শোনো, তোমাদের ঘটনাটা বলি, দেখো এইখানে মূল যে বিষয়টা, হ্যাঁ, মানে এখানে ঘটনাটা মূল যেটা ঘটছে, ঘটনাটা মূল যেটা ঘটছে সেটা হচ্ছে আসলে
এই যে ঐতিহাসিক ঘটনা 6 দফা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল, এইটা মূলত কোনটা? ভারত পাকিস্তান যুদ্ধ। তোমরা 6 দফা আন্দোলনের মানে 6 দফা আন্দোলনের মানে 6 দফার যে ষষ্ঠ দফাটা ছিল সেটা ছিল একটা প্রতিরক্ষা সম্পর্কীয় দফা, তাই না? যেখানে একটা আধা সরকারি মিলিশিয়া বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা বলেছিলেন 6 দফার ঘোষক। তাহলে দেখো, এই যে 6 দফাতে যে আলাদা প্যারামিলিটারি বাহিনী গঠনের কথা বলা হলো বা মিলিশিয়া বাহিনী গঠনের কথা বলা হলো, এটা কেন বলা হলো? এটা বলা হলো, এটার পেছনে মূল কারণ ছিল এই ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে। যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো তখন তাতে বাংলাদেশ বা এই তৎকালীন পূর্ব বাংলার যে ভালনারেবিলিটি ছিল, যে ভঙ্গুর একটা অবস্থা ছিল প্রতিরক্ষার, সেটা বাংলার নেতাদের সামনে স্পষ্ট হয়ে গেল। তখন এই ভারত পাকিস্তান যুদ্ধকে সামনে রেখে তোমার হচ্ছে এই 6 দফা আন্দোলনের প্রেক্ষাপট ওই সময় তৈরি হয়ে গেল। ঠিক আছে, একটা প্রেক্ষাপট ওই সময় তৈরি হয়ে গেছে। এরপরে আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা। বিল, বিল মূলত কি? বিল হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি জলাশয়। মনে রাখবা, বিল হচ্ছে কি? একটা অশ্বক্ষুরাকৃতি জলাশয়। হ্যাঁ, অশ্বক্ষুরাকৃতি জলাশয় যেটাতে 6 মাস পানি থাকে, অনেকটা হাওরের মতোই। ঠিক আছে, 6 মাস পানি থাকে, বাদ বাকি 6 মাস এটা পানির উপরে থাকে ভাসমান অবস্থায়। তবে বিলে প্রচুর পরিমাণে, বিল এবং হাওরে ধান চাষ হয়, বাট বাওড়ে ধান চাষ হয় না। ঠিক আছে, ওকে। তাইলে একটা জায়গা নিচু হয়ে যদি সেটাতে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার এই ইয়ে থাকে, পানি জমে থাকে, তাইলে সেটাতে বলে বিল। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা বলো? এই তো, তোমরা তো অনেকেই পারো এটা। হুম, বাংলাদেশের সবচেয়ে বড় বিল। ঠিক আছে, যদি বাংলাদেশের সবচেয়ে বড় বিল বিল দেয়, ঠিক আছে, বিল, তাইলে এটা হবে চলন বিল। আর হাওর দিলে হাকালুকি হাওর, তাইলে নর্মালি বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটা? চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। আচ্ছা, হাকালুকি হাওর না রে ভাই, চলন বিল হচ্ছে সবচেয়ে বড়। ইভেন দেখো, এই চলন বিল হচ্ছে বাংলাদেশের মিঠা পানির মাছের সবচেয়ে বড় উৎস, মনে রাখবা। মিঠা পানির মাছের বড় উৎস মিঠা পানির মাছ। হ্যাঁ, মিঠা পানির মাছ তো বুঝো, মিষ্টি পানির মাছ যেগুলা, ঠিক আছে, সেগুলোর বড় উৎস পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ, 3টা জেলায় বিস্তৃত বিল, তাই না? চলন বিল, যেটার মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত। চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? আত্রাই নদী প্রবাহিত। চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? আত্রাই নদী প্রবাহিত। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের, সংবিধানতে আসা প্রশ্ন। সংবিধান মানেই হচ্ছে পৌরনীতি, পৌরনীতি মানেই হচ্ছে সংবিধান। তাহলে এই যে সংবিধান থেকে আসা প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমরা জানি যে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত এসেছে। ঠিক আছে, এবং এবং এই যে আমরা এখন যেটা ইন্টারিম বলতেছি, ঠিক আছে, এটা কাইন্ড অফ তত্ত্বাবধায়ক সরকার। দেখো, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ, ষোড়শ। এই তাড়াতাড়ি কও, এটা পারতে হবে, তাড়াতাড়ি বলো, বলো। হুম, না, আচ্ছা, সাবাস সাবাস, এই তো, এটা তো সবাই পারছে। পঞ্চদশ সংশোধনী, 15তম সংশোধনীর মাধ্যমে, তাই না? 15তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। পরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির, প্রত্নতত্ত্ব থেকে আসা প্রশ্ন। কোত্থেকে আসা প্রশ্ন? প্রত্নতত্ত্ব থেকে আসা প্রশ্ন। ঐতিহাসিক কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? কান্তজিউ মন্দিরকে আমরা আগে কান্তজির মন্দির বলতাম। তাহলে এই যে কান্তজিউ মন্দির যেটা, সেটা কোথায় অবস্থিত? তাড়াতাড়ি উত্তর দাও, কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? কান্তজিউ মন্দির, হ্যাঁ আমরা জানি কান্তজিউ মন্দির দিনাজপুরে অবস্থিত। খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার আসলে এখানে কিছু নেই। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সবচেয়ে দীর্ঘ নদী পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, সুরমা। সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এটি জানতে চেয়েছে। সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এটা জানতে চেয়েছে। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে কোনটা? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। আমরা নর্মালি আগে সবচেয়ে দীর্ঘতম নদী হিসেবে আমরা আগে মেঘনাকে ধরতাম,
তারপরে কখনো কখনো ওই যে আমরা যদি একদম আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ মানে বাংলাদেশের সীমানার বাইরেও কোন সবচেয়ে বেশি দীর্ঘ এভাবে যদি ধরতাম, তাহলে ধরতাম ব্রহ্মপুত্রকে। ব্রহ্মপুত্র কিন্তু অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, তাই না? এটা দিহি নামে, সাংপো নামে দেশের বাইরে দীর্ঘ পথ ট্রাভেল করে এসেছে। কিন্তু আমরা এই বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। পদ্মাকে বাংলাদেশের দীর্ঘতম নদী হিসেবে আমরা চিনছি। কেন? কারণ বাংলাদেশ নদী রক্ষা কমিশন যেটা আছে, সেই কমিশন হচ্ছে পদ্মাকে সবচেয়ে দীর্ঘতম নদী বলে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে। তাই না? সাবাস। এই তো, হ্যাঁ, নদ হচ্ছে ব্রহ্মপুত্র না? নদ আর নদীর মধ্যে তফাৎ তো আমরা জানি, জানি না? নদ আর নদীর মধ্যে তফাৎ, ব্যাকরণগত তফাৎ, তাই না? মূলত। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা দেখি বাংলাদেশের কোন পাহাড়কে ছাদ পাহাড় বলা হয়। বাংলাদেশের কোন পাহাড়কে ছাদ পাহাড় বলা হয়? হুম, প্রশ্ন করেছে যে বাংলাদেশের কোন পাহাড়কে ছাদ পাহাড় বলা হয়। আচ্ছা, বাংলাদেশের ছাদ পাহাড় বলা হয় চিম্বুক পাহাড়কে। কোন পাহাড়কে বলা হয়? চিম্বুক পাহাড়কে। এটাও কিন্তু বাংলাদেশের ভৌগোলিক তথ্য থেকে আসা প্রশ্ন, পাহাড় পর্বত। ঠিক আছে, এরপরে চলে যায় বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর। এটা হচ্ছে মূলত উপজাতি থেকে আসা প্রশ্ন। উপজাতি থেকে আসা একটা প্রশ্ন, এটা আসলে আসে সব সময়, মানে উপজাতি থেকে প্রশ্ন। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী ওয়াঙ্গালা উৎসব রয়েছে? তার মানে জানতে চেয়েছে যে ওয়াঙ্গালা কোন উপজাতির উৎসব, ওয়াঙ্গালা কোন উপজাতির উৎসব, এটা জানতে চেয়েছে। তাহলে এই যে ওয়াঙ্গালা কোন উপজাতির উৎসব, এটা জানতে চেয়েছে, বলো। দ্রুততার সাথে উত্তর দিতে হবে। চাকমা, মারমা, গারো, সাঁওতাল। তোমরা যে বৈশাখীতে প্যাচ লাগাও, আমি পড়িয়েছি কিন্তু, হ্যাঁ, অনেকেই বৈশাখীতে প্যাচ লাগাও। বৈশুখ, সাংগ্রাই, বিজু, এটা হচ্ছে চাকমা, হ্যাঁ, এই সরি, ত্রিপুরা, মারমা, চাকমা। তাহলে বিজু হচ্ছে কি চাকমাদের উৎসব। ঠিক আছে, বিজু কি চাকমাদের উৎসব। আচ্ছা, তাইলে ওয়াঙ্গালা কাদের উৎসব, বলো। ওয়াঙ্গালা কাদের উৎসব? ঐতিহ্যবাহী উৎসব ওয়াঙ্গালা। মূলত কোথায়? ভারতের মেঘালয়, নাগাল্যান্ড, আসাম এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহে। ঠিক আছে, এই উৎসব পালন করা হয় ওয়াঙ্গালা। হুম, আমি আরো একটা হিন্টস দিচ্ছি। যে উপজাতিদের উৎসব ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা যে উপজাতিদের উৎসব, সেই উপজাতির নামে বাংলাদেশে একটা পাহাড় রয়েছে। যে উপজাতিদের উৎসব, সেই উপজাতির নামে বাংলাদেশে একটা পাহাড় রয়েছে। কোন উপজাতি সেটা? গারো উপজাতি। তাহলে গারো পাহাড়, তাই না? এই গারো উপজাতির, হ্যাঁ, উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। এরপরে আমরা দেখি ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। খুবই সহজ, ইতিহাস অংশ থেকে আসা প্রশ্ন। আমরা বাংলার ইতিহাস জানি। একসময় বাংলার মানুষজনকে ইবাদত মানে পালনে উৎসাহিত করার জন্য, ফরজ ইবাদত পালনে উৎসাহিত করার জন্য এই ফরাইজি আন্দোলন করা হলো। ফরজ ইবাদতে উৎসাহী করার জন্য এই ফরাইজি আন্দোলন করা হলো। এই ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, দুদু মিয়া, সৈয়দ আহমদ এখানে আছে। আমরা জানি তিতুমির তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, তাই না? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, বারাসতের বিদ্রোহ করেছিলেন। বারাসতে ছিল তিতুমিরের বাড়ি। ঠিক আছে, তাহলে তিতুমিরের যে বাঁশের কেল্লা, বারাসতের বিদ্রোহ, এগুলো হচ্ছে তিতুমির করেছেন। হাজী শরীয়তুল্লাহ তিনি মূলত ওহাবি আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন এবং তিনি এই ফরাইজি আন্দোলন গড়ে তোলেন। তিনি বাংলাকে দারুল হার্ব ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করেছিলেন? এই দারুল হার্ব ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করেছিলেন ভাইয়েরা? দারুল হার্ব ঘোষণা করেছিলেন। আচ্ছা, আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, দেখো, মানে তোমাদের সাথে আমি জানি না, তোমরা অনেকেই কমেন্টে লেখো, হ্যাঁ, যে ভাইয়া একটু তাড়াতাড়ি পড়ান বা দ্রুত পড়ান বা ইয়ে করেন। ভাই, আমি কি তোমাদের পড়ানোর সময় গল্প টল্প করি বলো তোমাদের সাথে? যদি আমি শুধু উত্তর বলে দিই তাহলে কি ভালো হবে, নাকি যদি আমি একটু যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ধীরে সুস্থে পড়াচ্ছি এভাবে পড়ালে ভালো হবে? কিভাবে পড়ালে আসলে ভালো হয় বলো তো, তোমরাই বলো। যে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বা আরো এই যে সম্পূরক তথ্য দিয়ে পড়ালে ভালো হয়, বা একটু গল্প আকারে পড়ায় মনে থাকলে ভালো হয়, নাকি যদি শুধু বলে দিই যে মানে ব্যাখ্যা হয় এমন যে 10-এর গ, বুঝছো, 10-এর গ বা 9-এর গ, 10-এর খ, এভাবে যদি বলে দিই তাহলে ভালো হয়। যদি শুধু উত্তর দিতে হয় তাহলে তো আমরা তো ভাই এই প্রশ্নটা সুন্দর করে পিডিএফ করে সেটা দাগায়
বা পিডিএফ এ উত্তর দিয়ে তোমাদেরকে আপলোড দিয়ে দিলেই পারি। শুধু শুধু কেন তোমাদের এই ওয়ান শট ক্লাস আমাদেরকে নিতে হবে? তাইলে তোমরা যে বলো, অনেকেই দেখি যে খুব ব্যস্ত, বলো যে ভাইয়া একটু দ্রুত পড়ান বা একটু দ্রুত উত্তর দেন। কখনো কি দেখেছো যে ভাইয়া গল্প করছি দাঁড়ায় দাঁড়ায়? কারণ ভাই, ক্লাস নেয়ারই টাইম পাই না, গল্প করব কখন? এটা তো তোমাদের বুঝতে হবে। ঠিক আছে? এই অস্থিরতা দেখানো, এটা আসলে ভালো কাজ না। ঠিক আছে? এটা কোনো ভালো কাজ না ভাইয়া। ঠিক আছে? মনে রাখবা, অস্থিরতা হচ্ছে শয়তানের কাজ। যারা অস্থির থাকে তারা ভুল করে। ঠিক আছে? যারা অস্থির থাকে তারা ভুল করে, মনে রাখবা। আর অস্থির মানে এটা, তুমি যখন তাড়াহুড়া করবা বুঝবা যে তোমার গায়ের উপর শয়তান লেগে গেছে। বুঝছো? কখনো তাড়াহুড়া করবা না। হ্যাঁ, তাড়াহুড়া করলে দেখবা আরো দেরি হবে, আরো ঝামেলা হবে, বুঝছো, সমস্যা হবে। এই জন্য পড়ার সময় সর্বোচ্চ মানে স্থির মানসিকতা নিয়ে পড়তে বসবা। তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো, বর্তমান যে জামানা, এই জামানায় আমাদের কোনো কাজে মনোযোগ দেওয়ার যে ব্যাপ্তি, সেটা কমতে 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 একটা আশঙ্কাজনক পর্যায়ে এসে থামছে। মানে আশঙ্কাজনক পর্যায়ে বলতে, দেখো, আমরা আগে বাংলা সিনেমা বা ধরো সিনেমা দেখতাম। আগে সিনেমাগুলো কোনো কোনোটা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত হইতো। এরপরে সেটা কমতে কমতে 2 ঘন্টায় এসে দাঁড়াইলো। কারণ কি? মানুষ লম্বা সিনেমা দেখতে চায় না। ঠিক আছে? 120 মিনিট হচ্ছে ম্যাক্স সিনেমার দৈর্ঘ্য। এরপরে আমরা দেখছি সেই সিনেমা কমতে কমতে 1 ঘন্টায় এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে? মানে 1-1.5 ঘন্টার সিনেমা হয়। ঠিক আছে? 1.5 ঘন্টারও বহু সিনেমা হয়, কোন কোন সিনেমা 90 মিনিট হয়, মানে 1.5 ঘন্টা। ইভেন এখন আমরা দেখি যে বিভিন্ন সিনেমা বানায় সেটা 1 ঘন্টা, 60 মিনিট, 65 মিনিট, 70 মিনিটের সিনেমা। মানুষ সেটাও দেখতে চায় না। তখন আমরা 10 মিনিট স্কুল বানাই, তাই না? যে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা শিখাবো, এরকম একটা চিন্তা ভাবনা কইরা। অথচ লক্ষ্য করো যে এখন অবস্থা আরো ভয়ানক। মানুষ যখন কথা বলে তখন এই যে 5 মিনিট পরে, মানে আমি যদি 10 মিনিটে একটা ভিডিও আপলোড করি, আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে বাই দা ওয়ে, আমার ইউটিউব চ্যানেল ইজ নো মোর। কিন্তু ধরো যে আমার ইউটিউব চ্যানেলে আমি দেখেছি প্রথম যখন আমি ভিডিও দিয়েছি 30 মিনিটের ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে। এটা আমি দেখেছি। তারপরে আমি দেখেছি যে 7-8 মিনিট, 10 মিনিট, 12 মিনিটের বেশি ভিডিও দিলে লোকজন বিরক্ত হয়ে আর দেখে না। এবং ইউটিউবের অ্যানালিটিক্সে দেখা যায় কে কতক্ষণ ধরে ভিডিও দেখছে। 3 সেকেন্ড ভিউ, 10 সেকেন্ড ভিউ, মানে কেউ 10 সেকেন্ড দেখছে ভিডিও, 20 সেকেন্ড দেখছে, 30 সেকেন্ড দেখছে, 1 মিনিট দেখছে, দেখার পরে আর দেখে না। এটার কারণ কি জানো? ফেসবুক দেখবা এখন আমাদের, বা ইনস্টা দেখবা, রিল দেয়, রিল। এই রিলে মানে তোমার 1 মিনিটের রিল থাকে ইনস্টায়। ঠিক আছে? 60 সেকেন্ডের। এই 60 সেকেন্ডের মধ্যেই না তুমি খুব চুম্বক অংশ দেখে ফেলতেছো। তোমার যে মজা দরকার, হ্যাঁ, তোমার যে আনন্দ পাওয়া দরকার, তোমার যে মানে আহ ভালো লাগাটা দরকার, এটা মাত্র 1 মিনিটের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন কষ্ট করে, মানে তোমার ব্রেইন কেন কষ্ট করে 10 মিনিট 20 মিনিট দেখবে? এ কারণে তোমার মনোযোগের ব্যাপ্তি কমে যাচ্ছে, তুমি বই পড়তে পারতেছো না, তোমার অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না, হ্যাঁ, খারাপ লাগে। আবার রিল গুলা দেখবা খুব ধামধুম ধামধুম আওয়াজ দিয়া দ্রুততার সাথে একটা কাজ ঘটে যায়। 60 সেকেন্ডের মধ্যে একটা ঘটনা, একটা আনন্দ তুমি পেয়ে গেলে, একটা ক্লাইম্যাক্সে তুমি পৌঁছায় গেলে। এগুলা তোমার ব্যক্তিগত জীবন, তোমার ব্রেইন সবকিছুর জন্য ক্ষতিকর। কাজে এগুলো বাদ দাও। তোমরা যারা এই ব্যাপারগুলোতে আসক্ত হয়ে পড়ছো, বাদ দাও। ঠিক আছে? এবং সময় দাও ভাইয়া, সময়ের চেয়ে বড় কিছু নাই। যাই হোক, তারপরে আমরা দেখি। হুম। ওকে, ঠিক আছে। তাহলে ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা দেখি। আচ্ছা। ওকে, ঐতিহাসিক 13 নদীর মোহনা কোথায় অবস্থিত ছিল বলে মনে করা হয়? এই যে ঐতিহাসিক 13 নদীর মোহনার যে সময়টা, ঐতিহাসিক 13 নদীর মোহনার যে সময়টা, সেই সময়টা আসলে একটা কঠিন সময়। ঠিক আছে? সেই সময়টা একটা কঠিন সময়। এই 13 নদীর মোহনা একটা ঐতিহাসিক মানে সময়কে নির্দেশ করে। এইটা মূলত ছিল কোথায়? এই 13 নদীর মোহনা ছিল মূলত বিক্রমপুর। আমরা জানি যে এই 13 নদীর মোহনার পেছনে অনেক রকম ঘটনা ঘটনা আছে। ঠিক আছে? কি আছে দেখো, তোমরা জানো যে এই যে পদ্মাকে কীর্তিনাশা বলা হয়। কি বলা হয়? কীর্তিনাশা বলা হয়, কীর্তিনাশা। কারণ কি? কারণ এই পদ্মা নদীর তীরে, হ্যাঁ, এই বিক্রমপুর থেকে শুরু করে এই পদ্মার মানে এই মানে তোমার এই পুরো পদ্মার মোহনায় একসময় এই যে জগৎ শেঠ আছে না, জগৎ শেঠ, রাজবল্লভ, এদের এদের কীর্তি ছিল নানা রকম। হচ্ছে তোমার এই যে এরা
প্রাসাদ প্রাসাদ বানাইছিল, ঠিক আছে। পরে পদ্মার নদী ভাঙনের কবলে পড়ে এদের সব এই প্রাসাদ প্রাসাদ সব পদ্মার পেটে গেছে, এই জন্য পদ্মাকে বলা হয় কীর্তিনাশার। তাহলে ওই রকম একটা টাইমে, ঠিক আছে, বিক্রমপুরে ছিল 13 নদীর মোহনা। মুক্তিযুদ্ধকালে কিলো ফ্লাইট কি ছিল? এটা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে প্রশ্ন। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে প্রশ্ন। মুক্তিযুদ্ধকালে কিলো ফ্লাইট ছিল হচ্ছে বিমান বাহিনীর একটা স্কোয়াড্রন। ঠিক আছে, বিমান বাহিনীকে কয়টা তোমার হচ্ছে প্লেন দিছিল ভাঙাচোরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের, সেই প্লেন নিয়ে এই কিলো ফ্লাইট নামে একটা হচ্ছে বিমান বাহিনী স্কোয়াড্রন বানানো হয়েছিল। আর হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে তোমার এই মুক্তিযুদ্ধকালে আরেকটা প্রশ্ন আসে প্রায়ই, সেটা হচ্ছে ওই যে একটা বিশেষ কৌশল, সেটা হচ্ছে তোমার এই যে তেলিয়াপাড়া রণকৌশল। তেলিয়াপাড়া ছিল, মানে তেলিয়াপাড়া ছিল একটা চা বাগান। এই তেলিয়াপাড়াতে বা চা বাগানে বসে একটা রণকৌশল, গেরিলা যুদ্ধের একটা গেরিলা ওয়ারফেয়ারের একটা কৌশল অবলম্বন করা হয়, সেটা মুক্তিবাহিনী অবলম্বন করেছিল, মনে রাখবা। পরের প্রশ্নে চলে যায়, সম্প্রতি কোন দুটি দেশ আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাইস ট্রিটি থেকে, হ্যাঁ, ওপেন স্কাইস ট্রিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে? কোন দুটি দেশ ওপেন স্কাইস ট্রিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে? ওপেন স্কাইস ট্রিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে কোন দুটি দেশ? এইটা সাম্প্রতিক পড়লে সাম্প্রতিক একদম ক্লিয়ার করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এখন ওপেন স্কাইস ট্রিটি, হুম, এই ওপেন স্কাইস ট্রিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে কোন দুইটা দেশ, এটা জানতে চেয়েছে, বলো। ওপেন স্কাই চুক্তি যেটা, হ্যাঁ, বা উন্মুক্ত আকাশ চুক্তি যেটা, এই চুক্তিতে মোটামুটি 32টা রাষ্ট্রপক্ষ ছিল আর কি, ঠিক আছে। মানে আমরা জানি যে বেসামরিক বিমান প্রচুর পরিমাণে আকাশে ওড়ে, যত সামরিক বিমান ওড়ে তার চেয়ে অনেক বেসামরিক বিমান ওড়ে, যারা বিমানে ফ্লাই করে দেশ বিদেশে যায়, একটা দেশের বিমান আর একটা দেশের উপর দিয়ে ওড়ে, ঠিক আছে। তো এই কেন্দ্রিক এই নিরস্ত্র আকাশ নজরদারি বিমানের একটা কর্মসূচি, সেটা হচ্ছে ছিল উন্মুক্ত আকাশ চুক্তির মধ্য দিয়ে। এখন এই যে আহ মানে এই দেশগুলো, ঠিক আছে, এই দেশগুলো যারা এই 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 চুক্তির মধ্যে ছিল, হুম, এটা হচ্ছে তোমার আহ মানে যে ব্যাপারটা হইছিল, আচ্ছা, যে ব্যাপারটা হইছিল সেটা হচ্ছে যে 1955 সালে জেনেভা সম্মেলন যখন হয়, তখন জেনেভা সম্মেলনের মধ্যে এই ওপেন স্কাই ট্রিটি এটার একটা মানে খসড়া চুক্তি হয়, একে একে 34টা দেশ সেখানে যোগ দেয়। পরে এই যুক্তরাষ্ট্র আর রাশিয়া এই চুক্তি থেকে বারবার নিজেদেরকে বের করে নিয়েছে। যুক্তরাষ্ট্র আর রাশিয়া বারবার নিজেদেরকে এই চুক্তি থেকে বের করে নিয়েছে, কারণ তারা চুক্তির যে মূল শর্ত, বেসিক যে শর্ত, সেগুলো তারা রক্ষা করতে পারে না। 2020-এ প্রথম রাশিয়া নিজেদের মানে যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে, 2021-এ গিয়ে রাশিয়াও নিজেদেরকে প্রত্যাহার করে, ঠিক আছে। এইভাবে বারবার যোগ দেয়া প্রত্যাহার, যোগ দেয়া প্রত্যাহার, এগুলো চলতেই আছে। আর হচ্ছে অন্য যে দেশগুলো 32টা দেশ, তারা কখনো নিজেদেরকে প্রত্যাহার করে না। যুক্তরাষ্ট্র রাশিয়া আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তারপরের প্রশ্ন আমরা দেখি, গাজা যুদ্ধ 2024-এর প্রধান কারণ হিসেবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা কোন বিষয়টিকে চিহ্নিত করছেন? গাজা যুদ্ধ 2024-এর প্রধান কারণ আমরা জানি, গাজাতে যেটা হচ্ছে সেটা আসলে কোনো যুদ্ধ হচ্ছে না মূলত। আমরা যদিও প্রশ্ন দেওয়ার খাতিরে এখানে লিখেছি যে গাজা যুদ্ধ, কিন্তু গাজাতে যেটা হচ্ছে সেটা আসলে কোনো যুদ্ধ হচ্ছে না। তাহলে গাজাতে কি হচ্ছে? গাজাতে হচ্ছে একটা এথনিক ক্লিনজিং, একটা জাতিগোষ্ঠীকে, ওইখানকার একটা জাতিগোষ্ঠীকে, স্থানিক একটা জাতিগোষ্ঠীকে, আরব একটা জাতিগোষ্ঠীকে পুরাপুরি বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফিলিস্তিনের মাটি থেকে। এই কাজটাই মূলত করা হচ্ছে, না হলে এইটা কোনোভাবেই একটা যুদ্ধের কোন নর্মস এর মধ্যে পড়ে না। আমরা দেখেছি যে অপবাদ দিয়ে, একেবারে মৌখিক অপবাদ দেওয়ার মাধ্যমে গাজা যুদ্ধ শুরু করে তারপরে সেই গাজা যুদ্ধে প্রতিপক্ষকে একেবারে মানে যে কোনো মূল্যে, হ্যাঁ, যে কোনো মূল্যে প্রতিপক্ষকে, প্রতিপক্ষকে হচ্ছে যে কোনো মূল্যে একেবারে ধসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে তাদের মূল চিন্তা বা মূল চিন্তার জায়গা। তাহলে এই মূল কারণ এইটা কোনটা? হামাসের রকেট হামলা বৃদ্ধি? কখনোই না। হ্যাঁ, তারপরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতি, এটা তো অবশ্যই একটা বড় কারণ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, এটা অবশ্যই বড় কারণ না। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, এটা কিছুটা কারণ বটে, কিন্তু মোটেও বড় কারণ না। সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতি। আমরা দেখেছি
আটচল্লিশে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বারবারই বিভিন্ন ওজোরে, বিভিন্ন অজুহাতে 1969 পর্যন্ত ইসরায়েল কি করেছে, একে 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 নিজেদের যুদ্ধের মাধ্যমে নিজেদের সীমান্ত মানে র্যাপিডলি বৃদ্ধি করেছে। এবং 1969 সালের পর থেকে আস্তে 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 গ্রাজুয়ালি ক্রমান্বয়ে তারা একটু একটু করে জমি খেতে 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 তাদের পেটের মধ্যে আর জায়গা নাই। আল্লাহ এই জায়নবাদী ইসরায়েলিদের পেট মাটি দিয়ে ভরে দিক, তাদের কপালে আর অন্য কোনো খাবার না জুটুক। যারা আমার ফিলিস্তিনি ভাইদের উপর এইভাবে অত্যাচার করে, এইভাবে নির্যাতন করে, এই ব্যাপারগুলোর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেকের অন্তর আল্লাহ মাটি দিয়ে বালু দিয়ে পরিপূর্ণ করে দিক। তাদের প্রত্যেকের গলা, পেটের গহব্বর, পাকস্থলী আল্লাহ মাটি দিয়ে বালু দিয়ে পূর্ণ করে দিক। যতক্ষণ দুনিয়ার সমস্ত বালু, সমস্ত মাটি, সমস্ত ভূমি তারা খেয়ে না ফেলে, ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষুধা চলতে থাকুক আর কি। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাদের পেটের মধ্যে মাটি ঢুকে যাক। ওকে, 2024 সালে কোন আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে? কোন আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা? আমরা জানি এই ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, হ্যাঁ, এই প্রচুর পরিমাণে লেখালেখি হয়েছিল। এখন আমাদের বলতে হবে যে এটা এটা কারা করে নরমালি পরিবর্তনের প্রভাব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, ইন্টার পার্লামেন্টারি এই ক্লাইমেট চেঞ্জ আর কি, এরকম একটা ইয়ে আছে। মানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি না, বিশ্বব্যাংক না, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তো জীবনেও না। এই যে আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল, যেটা আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল বা আইপিসিসি, এরা হচ্ছে বাংলাদেশকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের অতি ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মূল কারণ হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ এমন একটা ভৌগোলিক জায়গায় অবস্থিত যেখানে বে অফ বেঙ্গল বাংলাদেশের পেটের মধ্যে ঢুকে আছে, বঙ্গোপসাগর, তাই না? কাজেই দুই দিকেই ভূমি থাকার কারণে, মানে তিন দিকেই ভূমি থাকার কারণে যখন ঝড় ধেয়ে আসে, তখন বড় জলোচ্ছ্বাসের সংখ্যায় বাংলাদেশ রয়েছে। এছাড়া টেকটনিক প্লেটের, মানে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নানা ধরনের অবস্থানের কারণে, এই টেকটনিক প্লেট গুলোর কারণে বা স্থানচ্যুতির কারণে প্রায়ই বাংলাদেশকে কি করতে হয়, বড় ঝামেলার মুখোমুখি পড়তে হয়। ভূমিকম্প, হঠাৎ করে ভূমিকম্পের মুখোমুখি পড়তে হয়। এছাড়া নদীর নাব্যতা সংকট, তারপরে এই যে আমাদের মন মতো অনেক সুন্দর সুন্দর সড়ক নির্মাণ, যেগুলো পানির স্বাভাবিক গতিপথকে ব্যাহত করেছে, করে এখন বাংলাদেশে ফ্লাশ ফ্লাড হয়, বন্যা হয়, তাই না? আমরা জুলাই অগাস্ট মাসের পরে, এই বিপ্লবের পরপরই আমরা দেখেছি যে বন্যা কিভাবে হয়েছে, তাই না? বৃহত্তর সিলেট, বৃহত্তর সিলেট থেকে শুরু করে একেবারে আমাদের এই যে দক্ষিণের সাউদার্ন পার্টে আমরা দেখেছি ভয়াবহ রকম বন্যা। তো এই জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো থেকে কেউই আসলে মুক্ত না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে নারী উপদেষ্টা কতজন? ওই নারী উপদেষ্টার সংখ্যা বলো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। নারী উপদেষ্টার সংখ্যা। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা হচ্ছে 4 জন। পরের প্রশ্নে চলে যাই। কম্পিউটার অনুবাদক সফটওয়্যার কতটি? কম্পিউটারে অনুবাদক সফটওয়্যার কতটি? আচ্ছা, কম্পিউটারে অনুবাদক সফটওয়্যার কতটি, এটা জানতে চেয়েছে, বলো। আচ্ছা, 3টি। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই এবং দ্রুত দেখি। দিল্লি সালতানাতে মামলুক বংশ বলতে কি বোঝানো হয়? দিল্লি সালতানাতে মামলুক বংশ,
এটাও ইতিহাস থেকে আসা একটা প্রশ্ন মূলত। দিল্লি সালতানাতের মামলুক বংশ বলতে কি বোঝানো হয়? মামলুক যে মানে মামলুক যে বংশ আছে, বা মামলুক হচ্ছে একটা বিশেষ জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠীটা হচ্ছে মূলত যারা আফ্রিকান আরব আছে, হ্যাঁ, তারা হচ্ছে মূলত মামলুক। বিশেষ করে মিশর, মিশরের নিচের দিকে তোমার হচ্ছে যে আবিসিনিয়া মানে হাবশা যেটা আর কি, ঠিক আছে, ইথিওপিয়া, এগুলো হচ্ছে মানে পাশ দিয়ে, এগুলো হচ্ছে মূলত কি তোমার এই মামলুক। হ্যাঁ, মামলুক সুলতান। তাহলে মামলুক বংশ, দিল্লি সালতানাতের মামলুক বংশ বলতে মূলত বোঝানো হয় দাস বংশের যারা। কারণ এই দাস বংশের যারা, ওরা মূলত হাবশা থেকে বা আবিসিনিয়া থেকে এসেছিল। হাবশা বা আবিসিনিয়া থেকে এসেছিল, যেটা বর্তমান ইথিওপিয়া। তাহলে পরের প্রশ্নে চলে যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থানীয় মানে স্থায়ী সদস্য নয়, এটা জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, ইউনাইটেড নেশন বা সংস্থা থেকে আসা প্রশ্ন। স্থায়ী সদস্য নয়, আমরা জানি জার্মানি, ফ্রান্স, চীন, রাশিয়া, এর মধ্যে কোনটা স্থায়ী সদস্য নয়? জার্মানি নয়, ফ্রান্স সদস্য, চীন সদস্য, রাশিয়া সদস্য। ঠিক আছে, এর পরের প্রশ্নে যাই। সিল্ক রোড ইকোনমিক বেল্ট কোন দেশের একটি প্রধান ভূ রাজনৈতিক উদ্যোগ? সিল্ক রোড ইকোনমিক বেল্ট এটা কোন দেশের একটি প্রধান ভূরাজনৈতিক, কোন দেশের একটি প্রধান ভূরাজনৈতিক আহ উদ্যোগ? আমরা জানি কোন দেশের প্রধান ভূরাজনৈতিক উদ্যোগ এটা। আমরা জানি সিল্ক রোড বা ওয়ান বেল্ট ওয়ান রোড, OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড, হ্যাঁ, বা সিল্ক রোড, নিউ সিল্ক রোড, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই যে যে ইনিশিয়েটিভ গুলো আছে, এগুলো হচ্ছে সব চীনের বিশেষ উদ্যোগ, চীনের বিশেষায়িত উদ্যোগ হচ্ছে এগুলো। পরের প্রশ্ন দেখি, কোন আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করে? হ্যাঁ, আন্তর্জাতিক মানে একটা সংস্থা বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। কোন আন্তর্জাতিক সংস্থা এটা করে সেটা জানতে চেয়েছে। আমরা জানি যে এই বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন যেটা আছে, এই বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন এটা প্রকাশ করে হচ্ছে মূলত কোনটা? বিশ্ব ব্যাংক তো করে না, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, UNDP, WEF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোনটা করে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল তো জীবনেও হবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি কখনো হবে? কখনোই এটা হবে না। তাহলে কোনটা হবে? বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক করে না লিঙ্গ বৈষম্য প্রতিবেদন, বিশ্ব ব্যাংক করে না। UNDPর কাজ তো এটা না, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তো জীবনেও না। তাহলে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF, এরা হচ্ছে এটা করার একটা সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন বা গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এটা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে লিঙ্গ বৈষম্য প্রতিবেদন বা গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এটা প্রকাশ করে। আচ্ছা, তোমরা কি সঠিক উত্তর দিতে পারছো? ঠিক আছে, এরপরে আমরা দেখি পরের প্রশ্ন। আরব বসন্ত সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল? আরব বসন্ত বা অ্যারাবিয়ান স্প্রিং, এটা ঘটেছিল হচ্ছে তিউনিসিয়াতে, বোয়াজিজি নামে একজন যুবকের আত্মহত্যার মধ্য দিয়ে। বোয়াজিজি নামক একজন যুবক নিজের গায়ে আগুন জ্বালায় আত্মহত্যা করে, এবং সেই তিউনিসিয়াতে একটা বিপ্লব হয়ে যায়। এই বিপ্লবকে আরব বসন্ত বলা হচ্ছিল। আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়াতে বোয়াজিজির আত্মহত্যার মধ্য দিয়ে। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা TPP এটা মূলত কি ছিল? এটা TPP, ট্রান্স মানে প্যাসিফিক পার্টনারশিপ, এই নামটার সাথে তোমরা পরিচিত কিনা সেটা আগে বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, TPP খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই TPP ছিল মূলত হচ্ছে একটা কি, একটা মুক্ত বাণিজ্য চুক্তি, একটা মুক্ত বাণিজ্য চুক্তি। এই প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের আশেপাশে যে দেশগুলো আছে, ট্রান্স প্যাসিফিকের এই দেশগুলোর মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি ছিল মূলত TPP। আচ্ছা, বুঝলাম না তোমরা এখন এত পিছিয়ে আছো কেন? ওকে, ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ বা রিয়েলিজমের মূল ভিত্তি কি? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ বা রিয়েলিজমের মূল ভিত্তি জানতে চেয়েছে। হ্যাঁ, রিয়েলিজমের মূল ভিত্তি, আমরা জানি রিয়েলিজম এইটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটার মূল ভিত্তি কি? এখানে আছে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক আইন ও নীতি, আছে মানবাধিকারের সুরক্ষা, রাষ্ট্রের ক্ষমতা ও স্বার্থ। তাহলে
আমরা জানি যে এই বাস্তববাদ তত্ত্বের মূল ভিত্তি কোনটা? আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক আইন ও নীতি, মানবাধিকারের সুরক্ষা? না, রাষ্ট্রের ক্ষমতা ও স্বার্থ। এটাই হচ্ছে এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদ তত্ত্বের বা রিয়েলিজম তত্ত্বের মূল ভিত্তি। পরের প্রশ্নে আমরা যদি যাই, জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল বলে মনে করা হয়? অপশনে আছে বসনিয়া হার্জেগোভিনা। এই যতগুলো অপশন এখানে দেয়া আছে প্রত্যেকটা জায়গাতে এথনিক ক্লিনজিং ঘটানো হয়েছে। মিয়ানমারে এখন ঘটতেছে, কম্বোডিয়াতে পল পট ঘটাইছে, রুয়ান্ডা বুরুন্ডিতে আমরা দেখেছি হুতু আর তুতসিদের মধ্যে ঘটেছে, এবং বসনিয়া হার্জেগোভিনাতেও একই ব্যাপার ঘটেছে। সেখানে মুসলমানদের উপর ওইভাবে অত্যাচার করা হয়েছে, বা বসনিয়ান যারা ছিল তাদের উপর কিন্তু এভাবে মানে অত্যাচার করা হয়েছে। এখন সবার আগে কোথায় ঘটেছে, এই 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 শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছিল? বসনিয়া হার্জেগোভিনাতে ব্যবহার করা হয়েছিল। বসনিয়া হার্জেগোভিনাতে মুসলমানদের উপর একটা ভয়াবহ নির্যাতন করা হয়েছিল, এবং বসনিয়ান যারা আছে তারা অনেকেই ওই সময় রিফিউজি হয়ে এলাকা ছাড়ছে, দেশ ছাড়ছে। তোমরা সম্ভবত 2018 বিশ্বকাপের কথা, 18 বিশ্বকাপ কি, তোমার হচ্ছে সুইডেনের একজন একটা গোল করলো, করে তার পায়ের বুটে ওই জোড়াই গল আঁকা ছিল, দেখাইলো যে হ্যাঁ এটাও কিন্তু এই বসনিয়ান ছেলেটা, নামটা মনে করতে পারছি না আমি। বেশ আগের কথা, নাম মনে থাকে না, বাট মানে এটা একটা কাইন্ড অফ গুজ বাম্প ছিল আর কি, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্ন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে। আরে এটা তো বারবার পড়াইছি রে ভাই। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা ছিল হচ্ছে ইউকে আর আর্জেন্টিনার মধ্যে। 1982-তে ফকল্যান্ড যুদ্ধ হয়, এবং এই যুদ্ধ হওয়ার পরে হচ্ছে তোমার আর্জেন্টিনা বরাবরের মতোই হারে ব্রিটেনের কাছে, এবং হেরে ভূত হয়ে যায়। ঠিক আছে, ভূত হয়ে যাওয়ার পর অনেক দুঃখ করে মনে মনে যে আমরা হেরে গেলাম। পরে ওই আর্জেন্টিনার একজন চূড়া আছে যার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা। সে কি করছে, হাত দিয়া পরে গোল দিছে, দিয়া কইছে এটা ঈশ্বরের হাত, ঈশ্বর ন্যায় বিচার করেছে। কারণ যুক্তরাজ্য তো আমাদের যুদ্ধে হারাই দিছে, এই জন্য আমরা হাত দিয়ে গোল দিয়ে যুক্তরাজ্যকে হারাই দিলাম। ঠিক আছে। ওকে, এরপরে ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? পিএলও প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, এটা জানতে চেয়েছে। বলো, পিএলও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও, ইয়াসির আরাফাতের প্রাণের প্রতিষ্ঠান, এই পিএলও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানতে চেয়েছে। 1964, 1975, 1982, 1993, 1993, 82, 75, 64, কত সালে তৈরি হয়েছিল বলো তাড়াতাড়ি করে। হুম, 28-এর দিছে বাবা। কেমনে 28 তো পাইলাম না এখনো। এই রে, ঠিক আছে, 1964 সালে, সাবাস। 1964 সালে হয়েছিল। এরপরে দেখি, বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল? আমরা জানি এই আদমশুমারির বর্তমান নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। আদমশুমারির বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। জনশুমারি ও গৃহগণনা হচ্ছে আদমশুমারির বর্তমান নাম। প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? বলো বলো বলো। এই আমি ব্রাজিল সাপোর্টার হই আর যে দলের সাপোর্টারই হই বেটা, তোমরা আগে কও। ঠিক আছে, ফুটবল নিয়ে যতটা মাতামাতি, পড়াশোনা নিয়ে যদি এত মাতামাতি হইতো তাইলে আজকে বহুত উপরে থাকতা। ঠিক আছে, অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যেত বেশিরভাগ লোকজনের। ভাবখানা এমন যেন আর্জেন্টিনা জিতলো ওই কাপে করে তোম করে পানি খাইতে দেয়, আর ব্রাজিল জিতলো যেন আমারে পানি খাইতে দিব। আমগো নিজের কাপ নিজেই কিনা পানি খাইতে হবে, ঠিক আছে। কাজে এগুলো জোগাড় যন্ত্র রাখো। শুধু শুধু মানুষকে কোন জায়গায় কাপ পাবে কি করবে এগুলা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে লাভ নাই। ঠিক আছে, নিজেরা মারামারি করবো অন্য জায়গায়। বলো বলো বলো। 1974 সালে, সাবাস, ভেরি গুড, এই তো পারছো। তারপরে আমরা যাই দেখি, প্রাচীন বাংলার কোন জনপদটি পুন্ড্রবর্ধন নামে পরিচিত ছিল? পুন্ড্র নামে পরিচিত ছিল কোন জনপদ? প্রাচীন বাংলার কোন জনপদটি পুন্ড্রবর্ধন নামে পরিচিত ছিল? আমরা জানি বরেন্দ্র হচ্ছে যে নবীনতম জনপদ, এই নবীনতম জনপদ বরেন্দ্র এর আগে পুন্ড্র নামে পরিচিত ছিল। তাইলে বরেন্দ্রের বলা যায় একরকম পুরো নাম ছিল কি? পুন্ড্র। ঠিক আছে, পরবর্তীতে ওইটাই বরেন্দ্র নামে পরিচিত হয়েছে। তাসমানিয়া দ্বীপ কোথায় অবস্থিত? এশিয়া, ইউরোপ, ওশেনিয়া, উত্তর আমেরিকা? তাসমানিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার ঠিক নিচে যার একটা ছোট্ট দ্বীপ আছে, সেটা হচ্ছে তাসমানিয়া। ঠিক আছে, এই তাসমানিয়া দ্বীপ অবস্থিত হলে কোথায়? ওশেনিয়াতে। তাসমানিয়া, ওশেনিয়া, এই মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলা হচ্ছে কি সবই হচ্ছে ওশেনিয়া মহাদেশের মধ্যে। ঠিক আছে। ওকে, ওশেনিয়া। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের
সেট টু তে চলে যাই, সবাই একটু প্রস্তুতি নিয়ে নাও। লাস্ট 30 কোশ্চেন্স আমরা এখন সমাধান করব। ঠিক আছে, আমরা এখন লাস্ট 30 কোশ্চেন্স সমাধান করব, সেদিকে আমরা আগাবো। ওকে, আসো এবার প্রথম প্রশ্নে। কোন আন্তর্জাতিক চুক্তিটি সমুদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? কোন আন্তর্জাতিক চুক্তিটি সমুদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? তাহলে সমুদ্র সীমা নির্ধারণে বাংলাদেশের সাথে জন্য গুরুত্বপূর্ণ, শুধু বাংলাদেশের জন্য না, প্রত্যেকটা প্রত্যেকটা দেশের জন্য সমুদ্র সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ চুক্তি এখানে দেয়া আছে। ঠিক আছে, তাহলে সেই চুক্তিটা কোনটা, এটা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আমরা জানি যে সমুদ্র সীমা নির্ধারণের জন্য একটা কি আছে, একটা হচ্ছে আইন আছে, একটা ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালের নাম হচ্ছে ITLOS, ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে একটা বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল বা আদালত, একটা বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত হচ্ছে ইটলস, ITLOS। আর এই ট্রাইব্যুনাল যে আইন অনুযায়ী বিচার করে সেটার নাম হচ্ছে UNCLOS, ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি। তাহলে আমি আবারও বলি, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। ঠিক আছে, UN ক্লস অনুযায়ী হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণ হয়ে থাকে। আর এই কামটা করে হইতেছে কারা? ইটলসরা, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ঠিক আছে, তার মানে সমুদ্র আইনের জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ওকে, তাইলে আমরা এইসব ব্যাপারগুলো পড়বো। তারপরে দেখবো 2 নম্বরে, বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার সমূহ সন্নিবেশিত রয়েছে? তাহলে এটাও আসছে কইতে, সংবিধানতে প্রশ্ন। কোত্থেকে দিয়েছে? সংবিধান থেকে প্রশ্ন দিয়েছে। আমাদের সংবিধান আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ সংবিধান হচ্ছে আমাদের একটা রক্ষা কবচ। সংবিধান কি আমাদের রক্ষা কবচ। তার মানে ধরো আমার সাথে কোন একটা বিপদ ঘটে গেল, আমাদেরকে আমাদেরকে এই সুরক্ষাটা কে দিবে? রাষ্ট্র দেবে। কি অনুযায়ী রাষ্ট্র এই সুরক্ষা দেবে? রাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্র এই সুরক্ষা দিবে, বা আমরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কাছ থেকে এই সুরক্ষা আমরা চাইতে পারি। তাহলে এই সুরক্ষা বিষয়ে বলা রয়েছে কোন ভাগে? মৌলিক অধিকার সমূহ রয়েছে সংবিধানের 3য় ভাগে। ঠিক আছে, এরপরে আমরা দেখি বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক। লাখ লাখ বার এই প্রশ্ন আমি বিভিন্ন পরীক্ষায় দিয়েছি। আমরা জানি উইলিয়াম ওডারল্যান্ড, তিনি হচ্ছেন এই বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক। তিনি ছিলেন বাটা শু কোম্পানির ম্যানেজার। তিনি জন্মগ্রহণ করেছেন নেদারল্যান্ডে, কিন্তু নাগরিক হচ্ছেন তিনি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন ওয়ার ভেটারান ছিলেন তিনি, এবং তার এই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লেগেছিল বাংলাদেশে আইসা পাকিস্তানের পক্ষে, মানে পাকিস্তানের বিপক্ষে মারামারি করতে। 1 এবং 2 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন, এমনকি ইন্টেলিজেন্সেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, গোয়েন্দার ভূমিকা পালন করেছেন। পরের প্রশ্নে চলে যায়। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই বিখ্যাত গানটির রচয়িতা কে সেটা আমি পরে বলবো। কিন্তু তার আগে তোমরা সবাই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই গানটা গেয়ে কমেন্ট করো। ঠিক আছে, দেখি কে কত ভালো গাইতে পারো কমেন্টে। ঠিক আছে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই গানটা গেয়ে সবাই কমেন্ট করো নিজ নিজ মোবাইলে। ঠিক আছে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই বিখ্যাত গানটির রচয়িতা কে সেটি আমরা জানবো, কিন্তু গান গেয়ে তোমাদের কমেন্ট শোনার পরে। ঠিক আছে, বলো। ওমা, সবাই দেখি উত্তর দেয়। আমি বললাম গান গেয়ে কমেন্ট করতে, আউসিয়া তাফিম বলছে যে গাইলাম। এমনি কমেন্ট করলে হবে? গান গেয়ে যেন শুনতে পাওয়া যায় এভাবে কমেন্ট করতে হবে সবাইকে। ঠিক আছে, ওকে। অতুল প্রসাদ সেন না? আচ্ছা, তোমরা একটা গান শুনেছো, এই যে গানটা হচ্ছে এরকম, এই যে আলু বেচো সোনা, আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। শুনেছো এই গানটা? এই যে একজন ভদ্রলোক আছেন প্রতুল, ওনার পুরো নামটা আমার মনে হয় প্রতুল বন্দ্যোপাধ্যায় না প্রতুল মুখোপাধ্যায়। উনি উনি হচ্ছে বিনা বাদ্যযন্ত্রে
শুধু মুখ দিয়ে মানে শুধু ভয়েস ব্যবহার করে উনি গান টান গাইতেন, হ্যাঁ, এবং খুবই মুরব্বী, খুবই মানে অসুস্থ ছিলেন কিছুদিন। আমি জানি না তোমরা গানটা শুনেছো কিনা, হ্যাঁ, আলু বেচো ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মনি, হ্যাঁ, খুবই অসাধারণ অসাধারণ ইয়ে আর কি এটা। ওকে, ঠিক আছে, শুনো, হ্যাঁ, ভাল লাগবে। এবং এই গানটা একটা অসাধারণ একটা চমৎকার গান, ঠিক আছে। ওকে, তাহলে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গান বিখ্যাত গানটির রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন হচ্ছে এই গানটির রচয়িতা। তারপরে আমরা যাই হচ্ছে বাংলাদেশের কোন জেলাটি দুটি দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত। আমরা জানি একটা জেলা আছে যার সাথে দুইটা জেলা মানে দুইটা দেশের সীমান্ত রয়েছে, সেই জেলা হচ্ছে রাঙামাটি। আমরা জানি ভারতের সাথে সীমান্তযুক্ত জেলা 30টা, মায়ানমারের সাথে সীমান্তযুক্ত জেলা 3টা। তাহলে মোট হওয়ার কথা ছিল 33টা, কিন্তু হইছে 32টা। কেন? কারণ এই দুটোর মধ্যে এই রাঙামাটি কমন। এই দুটোর মধ্যে কে কমন ভাই? রাঙামাটি কমন, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে আমরা দেখি ঢাকা গেট। ঢাকা গেট কে নির্মাণ করেছিলেন? শায়েস্তা খান, লর্ড কার্জন, ইসলাম খান, মীর জুমলা। ঢাকা গেট কে নির্মাণ করেছিলেন? তো ভাই, ঢাকা গেট কে নির্মাণ করেছিলেন ভাই? ঢাকা গেট কোথায় আছে? ঢাকা গেট আছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে যে একটা চত্বর আছে না, দোয়েল চত্বর, ওখান থেকে যেদিক দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবা কার্জন হলের পাশ দিয়ে গোল চক্কর পার হয়ে, ওর পাশেই রাখা আছে ঢাকা গেট। এবং সেখানে ওই যে তোমার হচ্ছে মীর জুমলার যে কামান বিবি মরিয়ম, সেটাও রক্ষা করা আছে, মানে রাখা আছে আর কি, ঠিক আছে। এই যে একটা বিষয়, এই ঢাকা গেট কে নির্মাণ করেছিলেন? শায়েস্তা খান? না, শায়েস্তা খান তো শায়েস্তা করছেন। লর্ড কার্জন জীবনেও না। ইসলাম খান, মীর জুমলা, কে করছে কও? ঢাকা গেট কে নির্মাণ করেছিলেন? হ্যাঁ, যার কামান রক্ষা করা আছে তিনিই করেছিলেন, মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেছিলেন। কে করেছিলেন? মীর জুমলা নির্মাণ করেছিলেন, সাবাস। এরপরে আমরা দেখি কোন নদীর তীরে পানাম নগর অবস্থিত। এই পানাম নগরে গেছো? নারায়ণগঞ্জে, ঠিক আছে। পানাম নদ বা পানাম নগর নারায়ণগঞ্জে। এই যে তোমার ভাঙাচোরা অনেক বাড়ি টাড়ি এনশিয়েন্ট, ভূতের সিনেমা করা যাবে ওখানে গেলে, ঠিক আছে। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থাকতে অনেক ছেলেপেলে বেড়াতে যায়, যে তারা ছবি টবি তোলে। আমরাও যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা একবার পানাম নগর বেড়াতে গিয়েছিলাম, ঠিক আছে। পানাম নগর হচ্ছে মূলত ফার্স্ট ইয়ার নগর। যারা ফার্স্ট ইয়ারে থাকে তারাও এলাকায় বেড়াতে যায় বন্ধু বান্ধব সবাই মিলে, বুঝছো? কি একটা সিচুয়েশন। যাই হোক, তো তোমরা বলো ভাই, কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ যে নদীর তীরে অবস্থিত, পানাম নগর সেই নদীর তীরে অবস্থিত। আমরা জানি শীতলক্ষা, শীতলক্ষার তীরে, তাই না? শীতলক্ষার তীরে হচ্ছে এই পানাম নগর অবস্থিত, নারায়ণগঞ্জ অবস্থিত। এবং এই শীতলক্ষা নদী, এই শীতলক্ষা নদীতে এককালে এই যে আমাদের এই যে খেলা হবে, কে বলেছিল খেলা হবে? বলো। মানে এই লাইটের আলোয়, বুঝছো, সামনে অনেক লাইট, এই লাইটের আলোয় চোখে মানে মাথা মাইগ্রেনের সমস্যা আছে, এমন ব্যথা শুরু হয় বা হইছে আজকে শুরু থেকে। হঠাৎ করেই লাইটের আলোটা মানে এত মানে লাইটটা এভাবে চোখে লাগছে যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে ক্লাসের প্রথম থেকেই। তাহলে বলো, কে বলেছিল যে খেলা হবে? খেলা হবে, এটা কার উক্তি? বলতে হবে। হ্যাঁ, এই যে শাকিল আলম বলেছে, হ্যাঁ। হুম, ঠিক আছে। তাইলে এই যে খেলা হবে প্রাচ্যের ডান্ডি মানে ভাই, এই প্রাচ্যের ডান্ডি না রে ভাই, ডান্ডি মানে তো হচ্ছে আঠা। পোলাপানে যে দেখবা রাস্তায় ঘুরে একটা পলিথিনের মধ্যে গাম ভইরা ফু করে মারে, ঠিক আছে, আবার টানে, ফু করে মারে আবার টানে, বুঝছো? টানে আর এমনি ঘোলা চোখে ঘুরে, হ্যাঁ, মানে ওই একটা বিশাল পিনিকে আছে, ঠিক আছে, তাল নাই কিছু নাই, আর একটা বিশাল পিনিক, ঠিক আছে। ওই দেখবা যেরকম টাল টুল মারে, ঠিক আছে, ওরা যাই কইবা দেখবা ও বিন্দাস, ফাটায় থাওয়া মারবা তাও খুশি, ঠিক আছে। আবার 5 টাকা দিবা তাতেও খুশি, 10 টাকা দিলে আরো বেশি খুশি। মানে ওর কোনো কিছুতে দুঃখ নাই, ওর জীবনতে দুঃখ উঠে গেছে, ঠিক আছে। তো এই যে ছেলে পেলে যেটা খায়, এটা কয় ডান্ডি, বুঝছো? আসলে জিনিসটা ডান্ডি না ভাই, ড্যান্ডি, ড্যান্ডি। ড্যান্ডি কি? ড্যান্ডি হচ্ছে স্কটল্যান্ডের একটা শহর যেটা পাট শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে, বা বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, দুইটার জন্য। তাহলে এই তোমরা জানো যে আমাদের এই তারেক জিয়া, মানে তারেক রহমান, উনি কিন্তু ড্যান্ডি ডাইং নামে একটা মানে একটা কাপড়ের ব্যবসা উনি শুরু করেছিলেন, হ্যাঁ, উনি এবং ওনার একজন ঘনিষ্ঠ বন্ধু। একসময় বিটিভিতে এটার অনেক অ্যাড ট্যাড দিত, ড্যান্ডি ডাইং নামে, আমাদের ছোটবেলায় 2001 থেকে 2006 সালের সময়, ঠিক আছে, ড্যান্ডি ডাইং নামে। পরে সেই ব্যবসাটা সে উঠে গেছিল আওয়ামী লীগ সরকার আসার পরে। কাজে ডান্ডি আর ড্যান্ডির মধ্যে তফাৎ বুঝতে হবে রে ভাই, খালি নারায়ণগঞ্জ পড়াইলে হবে? তাহলে দেখো, শীতলক্ষা হচ্ছে কি নারায়ণগঞ্জের নদী, শামীম ওসমান ভাইয়ের নদী, ঠিক আছে। আরে আমাদের শামীম ভাই, না জানি তিনি কোথায় আছেন, কেমন আছেন, ঠিক আছে। তিনি এখন ঠিকঠাক তাহাজ্জুদ পড়তে পারছেন কিনা কে জানে, ঠিক আছে।
শুনেছি আমেরিকায় নাকি ঠিকঠাক তাহাজ্জুদ পড়া যায় না, ঠিক আছে, কারণ ওখানে তো বাংলাদেশে যখন দিন তখন তো আমেরিকায় রাত, ইউএসএ তে। কাজে ওনার তাহাজ্জুদের টাইম টাইম ঠিক থাকে না, হ্যাঁ, ওনার কষ্ট হয়, এরকম শুনেছি অনেক কিছু। যাই হোক, তো ড্যান্ডি হচ্ছে কি, হ্যাঁ, আদমজি আব্দুল মালিক জুট মিল। ওকে। একজন বলেছে স্যার কোনোভাবে অ্যাডমিশন পরীক্ষা উঠিয়ে আন্দোলনের মাধ্যমে ভর্তি হওয়ার ব্যবস্থা করা যেন, অবশ্যই যায় রে ভাই, কেন যাবে না, তোমরা আন্দোলন করো। ঠিক আছে, আন্দোলনের মাধ্যমে হয় না, বাংলাদেশে এখন এমন জিনিস আছে নাকি? যদি প্রশ্ন আসে তোমাদের ঢাকা মানে তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে আন্দোলনের দেশ কোনটি, তাহলে সেটা হবে বাংলাদেশ। ঠিক আছে, আন্দোলনের দেশ কোনটা? বাংলাদেশ। যেখানে অটো রিক্সা চালকরা আন্দোলন কইরা বাইকওয়ালা করে মারধর করে, পরের দিন আবার দেখলাম গুলশানে বাইকওয়ালারা দাঁড়ায় আছে, অটো রিক্সা চালকরা যাইতাছে আর বাইকওয়ালারা ঠাস ঠাস করে ঠাড়ায় থাওয়া মারতেছে। ঠিক আছে, আমার যদি বাইক থাকতো আমিও তাড়াতাড়ি করে বাইক চালায় গুলশান যায় দাঁড়াইতাম, দাঁড়ায় অটো রিক্সা গুলো ঠাস করে একটা থাওয়া মারতাম, ওরে ঠাস করে। কে কোন দিন আমার রিক্সায় নেয় নাই, বলছি যে "এই মামা যাবা", কইছে না যাবো না। ঠিক আছে, সব থাপ্পড় মেরা মনের সুখ, বুঝো না, মানে এইসব প্রতিশোধ নিয়ে নিতাম। আমরা তো এটাই করি, বাঙালি মাত্রই প্রতিশোধ প্রবণ এবং দুর্বলের উপর প্রতিশোধ প্রবণ, বাঙালি কখনোই সবলের উপর প্রতিশোধ নিতে পারে না। ঠিক আছে, বাঙালির সেই ক্ষমতা মানে মহান প্রতিপালক আল্লাহ দেন নাই। ঠিক আছে, বাঙালি কখনোই শক্তিশালী অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। ঠিক আছে, এই এই মানে জুলাইয়ে আমরা আমরা যারা তরুণরা আছি তারা একটা শক্তিশালী অত্যাচারীর বিরুদ্ধে, বাংলার নমরুদের বিরুদ্ধে, বাংলার ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইতে পারছিলাম। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। বাট এই যে আমরা দিনের পর দিন ভাত খাই, এই ভাত খায়া যে আমরা দুপুরবেলা ঘুমাই, সেই জাতি বাঙালি, আমরা কেবলমাত্র দুর্বলকে ঠাস ঠাস করে ঠাড়ায় থাবা মারতে পারি। বুঝতে পেরেছো? এমনকি এই যে একজন ছিল না সেফাতুল্লাহ সেফুদা, সে কথা বলেছিল যে তোকে ট্রস ট্রস করে মারবো। এই ট্রস ট্রস করে সে মারতেও চেয়েছিল একজন মেয়েকে, কারণ বাঙালি মাত্রই দুর্বলকেই মারতে চায়। ঠিক আছে, এবং যে সকল বাঙালি টক শোতে গলা গরম করে, ঠিক আছে, তারা বেশিরভাগই বাড়ির যায় বউয়ের কাছে মাইর খায়। বুঝতে পারছো? এটার পেছনে মূল কারণ হচ্ছে যে টক শোতে কেউ কাউরে মারার থাকে না, সেখানে যা মন চাই বলা যায়। কিন্তু তারা যখন বাড়িতে, এখন এই 2 দিন পরে আমি টক শোতে গেলে বলতো বানাবা তোমরা এটার অন্য অর্থ বানাবা, ক্লিপকা এটা অন্য কথা বানাবা, কাজে এটা যা বলেছি ভুলে যাও। পানামনগর পড়াচ্ছিলাম, পরের প্রশ্নে চলে যাই। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এটা মূলত প্রত্নতত্ত্ব থেকে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, প্রত্নতত্ত্ব থেকে আসা একটা প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত এটা জানতে চেয়েছে। হুম, আদিনা মসজিদ, ঠিক আছে। হুম, ঠিক ঠিক। তাহলে আদিনা মসজিদ, বলো, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ। হুম, আদিনা মসজিদ অবস্থিত কোথায় ভাইয়া? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে, আদিনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। পরের প্রশ্নে চলে যায়, বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? বেতবুনিয়া, মহাখালী, সাভার, গাজীপুর। বলতে হবে কোথায়। বাংলাদেশের একমাত্র ভূ-উপগ্রহ আমরা জানি কোনটা? আমরা জানি বাংলাদেশের একমাত্র ভূ-উপগ্রহ, সেটার নাম কি? সেটার নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, সেটা বর্তমানে চেঞ্জ করে দিয়েছে। হুম, চেঞ্জ করে দিয়েছে। কি করেছে সেটা? চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তাইলে এই ভূপগ্রহ কেন্দ্র কোথায়? বেতবুনিয়াতে অবস্থিত, বেতবুনিয়া ভাইয়া। ওকে, তারপরে কোন চুক্তির মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে অনেকগুলো চুক্তি ভূমিকা পালন করেছে, তবে তবে একটা চুক্তির মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, আমাদেরকে বলতে হবে সেই চুক্তির নাম কি। এটা আসলে একটা, মূলত এটা একটা ভুল প্রশ্ন যে কোন চুক্তির মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। বিষয় হচ্ছে জাতিসংঘ তো প্রতিষ্ঠা হয়েছে ভাইয়া, কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে সবগুলো চুক্তি মোটামুটি দায়ী। কিন্তু জাতিসংঘ নামকরণ করা হয়েছিল সান ফ্রান্সিসকো চুক্তির মাধ্যমে, কাজে জাতিসংঘ নামকরণ করা যেটা, সেটা সান ফ্রান্সিসকো চুক্তির মাধ্যমে হয়েছে। কোনটি G7 ভুক্ত দেশ নয়? G7 হচ্ছে গ্রুপ অফ 7, এই গ্রুপ অফ 7 ভুক্ত দেশ নয়। আমরা জানি গ্রুপ অফ 7 আগে ছিল গ্রুপ অফ 8, গ্রুপ অফ 8 তে রাশিয়ারে বাইর করে দেওয়া হয়েছে, দেওয়ার পরে রাশিয়ার গ্রুপ অফ 8 হয়ে গেছে কি গ্রুপ অফ 7। কাজে গ্রুপ অফ 7 এ রাশিয়া অন্তর্ভুক্ত নয়। রাশিয়া বাদে অন্য যে দেশগুলো আছে কি কি আমরা পড়েছিলাম, এভাবে কি পড়েছিলাম, জু জু ফ্রা, যা,
জাইকা, তার মানে কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি, কানাডা। ঠিক আছে, তাহলে এই যে জাপান, ইতালি, কানাডা আছে, এগুলো সব কি জি7 মুক্ত দেশ, কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এগুলো জি7 মুক্ত দেশ নয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর এটা। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সদর দপ্তর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিসি এর সদর দপ্তর বলো, তাড়াতাড়ি করে বলো ভাইয়ারা। নিউ ইয়র্ক, জেনেভা, হেগ, ব্রাসেলস। আমরা জানি যত আদালত আছে, আদালতের সদর দপ্তর বেশিরভাগ কোথায় থাকে ভাইয়ারা? এটা বারবার করে বলেছি সংস্থা পড়ানোর সময়। বলো, সদর দপ্তর কোথায় অবস্থিত থাকে বেশিরভাগই? আমরা জানি, হ্যাঁ, সাবাস, এই তো সাবাস, বেশিরভাগ সদর দপ্তর আমরা জানি থাকে নেদারল্যান্ডের হেগ শহরে। হেগ কোথায়? নেদারল্যান্ডে। নেদারল্যান্ডের হেগ শহরের আগে দি বসানো হয়, দি হেগ বলা হয়। তারপর দেখি ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? 2024 সাল পর্যন্ত জানতে চেয়েছে। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? আমরা জানি ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটা। ন্যাটোর 2024 সাল পর্যন্ত ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ ছিল সুইডেন। সুইডেন হচ্ছে ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র। তারপরে আমরা দেখি নাগার্নো কারাবাখ অঞ্চলটি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত? বহুত আগের কথা। নাগার্নো কারাবাখ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে, এটা একটা বিতর্কিত অঞ্চল ছিল, যুদ্ধ টুদ্ধ হয়েছে সেইখানে। আজারবাইজানের পক্ষ নিয়েছিল তুরস্ক, তুরস্ক পক্ষ নিয়ে পরে এটা মধ্যস্থতা করে দিছে, তখন আজারবাইজানের হয়ে গেছে নাগার্নো কারাবাখ করিডোর যেটা আছে সেটা। পরের প্রশ্ন চলে যায়, কোল্ড ওয়ার মূলত কোন দুটি পরাশক্তির মধ্যে বিদ্যমান ছিল? আমরা সবাই জানি স্নায়ু যুদ্ধ বলা হয় বাংলায়, এটাকে কি বলা হয়? স্নায়ু যুদ্ধ বলা হয়, স্নায়ু যুদ্ধ। তাহলে এই যে স্নায়ু যুদ্ধ মূলত কোন দুটি পরাশক্তির মধ্যে বিদ্যমান ছিল? আমরা জানি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই স্নায়ু যুদ্ধ বিদ্যমান ছিল। তাহলে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বিদ্যমান ছিল কোন দুটি পরাশক্তির মধ্যে? যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিদ্যমান ছিল। 6 দিনের যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? 6 দিনের যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? ইসরায়েল ও মিশর, ইসরায়েল ও জর্ডান, ইসরায়েল ও সিরিয়া, ইসরায়েল আরব রাষ্ট্রসমূহ। কোন দুটি দেশের মধ্যে 6 দিনের যুদ্ধ বা 6 ডেজ ওয়ার এটা হয়েছিল? 6 ডেজ ওয়ার কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? ইসরায়েল মিশর, ইসরায়েল জর্ডান, ইসরায়েল সিরিয়া, ইসরায়েল আরব রাষ্ট্রসমূহ বলতে হবে। তাহলে এখন কও, কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? ইসরায়েল ও মিশর, ইসরায়েল ও জর্ডান, ইসরায়েল ও সিরিয়া, ইসরায়েল ও আরব রাষ্ট্রসমূহ। তাইলে আমরা বলতে পারি যে 6 দিনের যুদ্ধ বা 6 ডেজ ওয়ার এটা সংগঠিত হয়েছিল, আমরা জানি যেটা সংগঠিত হয়েছিল কোন দেশ? ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহের মধ্যে। ইসরায়েল আরব রাষ্ট্রসমূহের মধ্যে, হ্যাঁ, এটা সংগঠিত হয়েছিল। তবে একটা ব্যাপার আছে, হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে ভাইয়া সেটা বলো তো। হ্যাঁ, এই আরব রাষ্ট্র সমূহের মধ্যে যে যুদ্ধ হলো 6 ডেজ ওয়ারের একদম প্রথমে, এই যুদ্ধটাতে 1967 সালে হয়েছিল। এটা 6 ডেজ ওয়ার হয়েছিল 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ এটা, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ মনে রাখবা। এইটাতে ইসরায়েল সর্বপ্রথম মিশর আক্রমণ করে এবং মিশরের যত বিমান বাহিনী আছে সব ধ্বংস করে দেয়, দিয়ে একে একে জর্ডান, সিরিয়া এগুলোও যুদ্ধে জড়িয়ে পড়ে। কাজে ইসরায়েল আরব রাষ্ট্রসমূহ হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখি বাংলা ভাষা কোন কোডভুক্ত? বাংলা ভাষা কোন কোডভুক্ত জানতে চেয়েছে। আমরা জানি যে বাংলা ভাষা হচ্ছে ইউনিকোড ভুক্ত। বাংলা ভাষা হচ্ছে কোনটা? ইউনিকোড ভুক্ত। ঠিক আছে, এরপর আইসিটি থেকে আসা প্রশ্ন, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কোন অর্থনীতিবিদ? খুবই কমন প্রশ্ন। সম্পদের বিজ্ঞান, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান, অধ্যাপক মার্শাল, অ্যাডাম স্মিথ, আরভিং ফিশার, র্যাগনার ফ্রিশ কোন অর্থনীতিবিদ বলেছেন? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন? অর্থনীতি একদম বেসিক প্রশ্ন, ঠিক আছে, অর্থনীতি একদম বেসিক প্রশ্ন। ঠিক আছে, বলতে হবে অধ্যাপক মার্শাল, অ্যাডাম স্মিথ, আরভিং ফিশার, র্যাগনার ফ্রিশ। কে বলেছেন? অ্যাডাম স্মিথ বলেছেন। অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতিকে কি বলেছেন? সম্পদের বিজ্ঞান বলেছেন তিনি, অ্যাডাম স্মিথ বলেছেন। এরপর দেখি মানবীয় সম্পর্কের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। মানবীয় সম্পর্কের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন, এই উক্তিটা কে করেছেন? অগাস্ট কোত। সমাজ বিজ্ঞান থেকে আসা প্রশ্ন, কোত্থেকে আসা প্রশ্ন? সমাজ বিজ্ঞান। ঠিক আছে, সোশিওলজি। বলতে হবে মানবীয় সম্পর্কের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন, এই উক্তিটি কার? অগাস্ট কোতের, ম্যাকাইভারের, কার্ল মার্কসের, ম্যাক্স ওয়েবারের। বলতে হবে যে এই সঠিক উত্তরটা আসলে কি? আমরা জানি যে মানবীয় সম্পর্কের পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন, এই কথাটি বলেছেন বিজ্ঞানী ম্যাকাইভার। তারপরের প্রশ্নে চলে যায়,
ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, ভেরি ভেরি ইজি একটা প্রশ্ন, লাখ লাখ বার পড়িয়েছি এই প্রশ্ন। মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ, যদিও এটা আফ্রিকা মহাদেশের মধ্যে, কিন্তু মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ। পরের প্রশ্নে চলে যায়। পশতু কোন দেশের জাতীয় ভাষা? পশতু কোন দেশের জাতীয় ভাষা? যে দেশের জাতীয় ভাষা পশতু, যে দেশের জাতীয় ভাষা পশতু, সেই দেশ নিয়ে আমরা ইদানিং অনেক কনসার্ন। ঠিক আছে, অনেক কনসার্ন সেই দেশটা নিয়ে। আমরা এখন অনেক কিছু ভাবছি। কেন ভাবছি? কারণ সেই দেশটা একটা কোলা আবিষ্কার করছে, কোলা, সেটার নাম তারা দিছে পামির কোলা। পামির কোলা। সেই দেশ শাসন করছে ছাত্রদের দল, ছাত্র এবং তার তার ছাত্রদের শিক্ষকরা। ঠিক আছে, এই ছাত্রদের আরবিতে বলা হয় তালিব। কি বলা হয়? তালিব। তাহলে এই যে তালিবরা শাসন করছে যে দেশ, তালিবদেরকে তালেবান বলছে, এবং এই তালেবানরা শাসন করছে মূলত আফগানিস্তান, তাই না? কাজেই এই আফগানিস্তান, এটা হচ্ছে পশতু হচ্ছে আফগানিস্তানের জাতীয় ভাষা। পরের প্রশ্নে যাই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম? মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ যেখানে পাহাড় আছে, বা একমাত্র পাথুরে দ্বীপ হচ্ছে মহেশখালী। পরের প্রশ্নে যাই। নিচের কোন উপজাতি পাহাড়ে বসবাস করে না? ভাইরে, এখানে পাহাড়ে কারা বসবাস করে না? গারো, মারমা, মণিপুরী, সাঁওতাল। কারা সমতলে বসবাস করে এখানে? বলো। পাহাড়ে বসবাস করে না, সমতলে বসবাস করে এরকম কোন জাতি রয়েছে? আমরা জানি সমতলে বসবাস করে এরকম একটা উপজাতি বা জাতিগোষ্ঠী হচ্ছে কোনটা? এরকম একটা উপজাতি গোষ্ঠী হচ্ছে কোনটা? সাঁওতাল। সাঁওতালরা হচ্ছে বাংলাদেশের এই যে রাজশাহী কোন এলাকায়? বাংলাদেশের এই যে রাজশাহী, তারপরে এই যে দিনাজপুর, হ্যাঁ, এরপর হচ্ছে ভারতের ওই পাশে উত্তর দিনাজপুর, মানে ভারতের পশ্চিমবঙ্গ, এরকম একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সাঁওতালরা বসবাস করে। পরের প্রশ্নে চলে যায়। কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? ব্যাংকার টু দ্য পুর, দ্য সান অলসো রাইজ, দ্য ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ, সুপার হ্যাপিনেস, কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়। কোনটি? দ্য সান অলসো রাইজ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়। ব্যাংকার টু দ্য পুর, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ, সুপার হ্যাপিনেস, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই। তারপরে আমরা দেখি নিচের কোনটি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্ন আমি আগেও দিয়েছি। 3 শূন্য তত্ত্ব, এটা থেকে প্রশ্ন এসেছে। এর আগেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন এসেছে, গুচ্ছতেও এখান থেকে প্রশ্ন আসতেই পারে, আসার সম্ভাবনাই বেশি। কাজে আমাদেরকে ভালো করে দেখতে হবে কোনটি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। আমরা জানি যে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য ক্ষুধা, শূন্য নেট কার্বন নির্গমন, এর মধ্যে শূন্য ক্ষুধা, ঠিক আছে, জিরো হাঙ্গার, এটা 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়। এটা কি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? যাই হোক, ওকে। তারপরে দেখি চাণক্য কে ছিলেন? চাণক্য, চাণক্যের প্রকৃত নাম ছিল কি? বিষ্ণুগুপ্ত। কি ছিল? বিষ্ণুগুপ্ত। চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ। কি ছিলেন? অর্থনীতিবিদ। কৌটিল্য তার ছদ্মনাম, এবং কৌটিল্য ছদ্মনামে তিনি কি লিখেছেন? কৌটিল্য ছদ্মনামে তিনি লিখেছেন তার বিখ্যাত রচনা, যেটা নাম হচ্ছে অর্থশাস্ত্র। কি? অর্থ, অর্থশাস্ত্র। ঠিক আছে, তাহলে তিনি একাধারে কূটনীতিকও ছিলেন। চাণক্য ছিলেন একজন মূলত অর্থনীতিবিদ। পরের প্রশ্নে চলে যায়। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? আমরা জানি গৌড়ের একটা অংশবিশেষ আছে চাঁপাইনবাবগঞ্জে, আর বাদ বাকি সবই হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে নদিয়া জেলায় বা ওর আশেপাশে জেলায়, তাহলে গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তারপর দেখি দিল্লির মসনদে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে? দিল্লির মসনদে আরোহণকারী প্রথম মুসলমান নারী হচ্ছেন সুলতানা রাজিয়া। ঠিক আছে, সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির মসনদে আরোহণকারী প্রথম মুসলমান নারী। ঠিক আছে, একদম 12 শতকে সুলতানা রাজিয়া দিল্লি সিংহাসনে আরোহণ করেন। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা, তার মানে স্বামী যদি মারা যায় স্বামীর সাথে স্ত্রীকেও চিতায় তুলে জীবন্ত দাহ করা, এটাই ছিল সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা বাতিল করেন কে? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং, লর্ড রিপন। লর্ড রিপন ছিলেন খুবই ভালো মানুষ, তাকে বলা হয় রিপন দা গুড। রিপন দা গুড বলা হয় কারণ তিনি ইলবার্ট বিল পাস করেছিলেন। মানে লর্ড রিপন কি করেছিলেন? ইলবার্ট বিল পাস করেছিলেন। ইলবার্ট, হুম, ইলবার্ট বিল তিনি পাস করেছিলেন। এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে কি করেন? 1829 সালে তিনি সতীদাহ প্রথা
তিনি বাতিল করেন এবং এই ব্যাপারে তারে হেল্প করেন বা তারে উদ্বুদ্ধ করেন রাজা রামমোহন রায়। কে করেন? রাজা রামমোহন রায়। রামমোহন রায় ছিলেন প্রথম আধুনিক ভারতীয়। আর সতীদাহ প্রথা মানে বিধবা বিবাহ প্রথা লর্ড ডালহৌসি চালু করেন। আর এই ব্যাপারে তারে হেল্প করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। পরের প্রশ্ন, ঐতিহাসিক কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের সন্তোষে। কোন জায়গায়? টাঙ্গাইলের সন্তোষে, যেখানে এখন এই যে তোমাদের এই বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল বিজ্ঞান প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে, সেখানে ঐতিহাসিক কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন হচ্ছে ধন্যবাদ। তার মানে তোমরা এতক্ষণ ধরে যে কষ্ট করে ক্লাস ক্লাস করলে, ঠিক আছে, এই ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে কি? শেষ প্রশ্ন হচ্ছে ধন্যবাদ। তার মানে আমরা, হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করব। তোমরা যারা এতক্ষণ ধরে স্বতঃস্ফূর্ত ভাবে এই ক্লাসে উপস্থিত ছিলে তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমি ধন্য। তোমাদেরকে পেয়ে আমি সব সময় আনন্দিত অনুভব করি, নিজেকে ধন্য মনে করি, এবং তোমাদের এই ভালোবাসার প্রতিদান আসলে আমি কি দিয়ে দেব আমি ঠিক জানি না। তবে আশা করব যে পরবর্তীতেও তোমরা একইভাবে আমার ক্লাসে প্রাণবন্ত উপস্থিতি নিয়ে থাকবে। তোমাদের সাথে হয়তোবা আহ, এই এই ওয়ান শট ক্লাসগুলো নিয়ে হয়তোবা এটাই আমার এই বছরের শেষ দেখা। তবে আশা করি যে এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা। ঠিক আছে। এটাই আশা করি। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, দোয়া, তোমাদের জন্য শুভকামনা। আশা করি জীবনের যে সমস্যায় আসুক তোমরা একইভাবে দুর্লঙ্ঘ সেই বাধা তোমরা সহজে অতিক্রম করবে। তোমাদের জন্য কোনো বাধাই বাধা হবে না ইনশাআল্লাহ। তোমরা যারা ফার্স্ট টাইম চান্স না পাবে, সেকেন্ড টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, তবে বলছি যে চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক এখানে, ক্যামেরার সামনে, পেছনে স্ক্রিন নিয়ে, এবং নতুন কোনো পড়া নিয়ে, নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে, নতুন কোনো একটা সময়ে। তার আগ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।